আসসালামু আলাইকুম সুধী দর্শক। শিবসেন মেডিকেল বাংলাদেশ লিমিটেড আয়োজিত আজকের অনুষ্ঠান সুস্বাস্থ্যের পথে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদের সাথে এখানে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে আছেন ডাক্তার AKM মহিউদ্দিন, অর্থোপেডিক্স ও রিজেনারেটিভ মেডিসিন বিশেষজ্ঞ কনসালটেন্ট, শিবসেন মেডিকেল বাংলাদেশ। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় হিপ জয়েন্ট এভিএন এর কারণ, প্রতিকার ও অত্যাধুনিক চিকিৎসা। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে আপনারা প্রশ্ন করতে পারবেন এবং আপনারা বিশেষজ্ঞ চিকিৎসকের উত্তর পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে। স্যার, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমাদের অনুষ্ঠানে আপনাকে শুভেচ্ছা। আপনাকে আহ ধন্যবাদ। স্যার, আজকে যে বিষয়ে আমরা আলোচনা করব সে বিষয়ে প্রাথমিকভাবে আমরা যে যে বিষয়টি আসলে সবাইকে জানানো দরকার, সেটা হচ্ছে আসলে হিপ জয়েন্টে কি কি সমস্যা হয় সাধারণত রোগীদের, সে বিষয়টি যদি বলতাম। ধন্যবাদ। আসলে হিপ জয়েন্ট বলতে আমরা বুঝি আমাদের যে উরু যে উরু সন্ধি আছে ওটাকে আমরা হিপ জয়েন্ট বলি। হিপ জয়েন্টে নর্মালি যেসব অসুখগুলি হয় তাদেরকে আমরা দুভাগে ভাগ করি। একটা হলো গিয়া ট্রমাটিক বা আঘাতজনিত, বা নন ট্রমাটিক বা আঘাত ছাড়া। আঘাতজনিত কারণে কখনো হিপের হাড্ডি ভেঙে যেতে পারে, যেমন নেক অফ দা ফিমারে ফ্র্যাকচার হতে পারে, ল্যাবরাল টিয়ার হতে পারে, বিভিন্ন ধরনের টেন্ডন লিগামেন্ট আছে সেখানে ইনজুরি হতে পারে। এগুলি বাইরে আঘাতের ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে যেগুলি খুব কমন সেটা হলো এভিয়ান অফ দ্য হিপ, অস্টিওআর্থ্রাইটিস, কিংবা কোনো ধরনের ইনফেকশন হতে পারে টিবি বা অন্য কোনো জীবাণু দ্বারা। এছাড়া কখনো কখনো বাতের বিভিন্ন অসুখ আছে যেগুলি হিপ জয়েন্টে আক্রান্ত করতে পারে। আচ্ছা, এই সমস্যাগুলো আসলে স্যার কোন বয়সটাতে বেশি হয়, বা এটা কোনো বয়স ভিত্তিক কোনো ইয়ে আছে কিনা, আহ সম্পর্ক আছে কিনা? আসলে এভিএন এর ব্যাপারে হিপে যে অসুবিধাটা হয় এটার সাথে আসলে বয়সের সম্পর্ক নাই, কিন্তু দেখা গেছে যে কম বয়সে যাদের এভিএন হয় তাদের ট্রিটমেন্টটা একরকম, আর বেশি বয়সে যাদের হয় তাদের জন্য আমরা অন্যরকম ট্রিটমেন্ট চিন্তা করি। বাট এভিএন আসলে যে কোনো বয়সে হতে পারে, ছোটবেলায়ও কিছু জন্মগত ত্রুটির কারণে হাড্ডির, সেক্ষেত্রেও এভিএন হতে পারে। কিংবা দেখা গেছে কিছু ওষুধ খাচ্ছে ছোটবেলায়ও, এগুলির কারণেও এভিএন হতে পারে। আর বড়দের তার অনেক সময় আঘাতজনিত কারণে এভিএন ডেভেলপ করতে পারে, কিংবা কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণেও এভিএন হতে পারে। আচ্ছা, আর স্যার এভিএন মানে অ্যাভাসকুলার নেক্রোসিসের লক্ষণগুলো কি কি? শুধু কি ব্যথাই, নাকি এর সাথে আরো কিছু লক্ষণ দেখে রোগী বুঝতে পারবে যে সে এভিএনে আক্রান্ত? প্রথমত এভিএনে আমরা দেখেছি যে রোগীরা প্রথমত ব্যথা নিয়ে, হিপ জয়েন্টে ব্যথা নিয়ে বা হিপ জয়েন্টের ব্যবহার করতে, যে বিভিন্ন উঠা বসা করতে গেলে বা কখনো কখনো হাঁটতে গেলে এই ব্যথা নিয়ে, কিংবা দেখা গেছে যে ব্যথা অনেক সময় রোগীর এভিএন এর পেশেন্ট কিন্তু হিপের পেইন কমপ্লেন করে না, ব্যাক পেইন নিয়েও অনেক সময় মাজার পিছনে ব্যথা করে, কিংবা দেখা যাচ্ছে হাঁটুতে ব্যথা হতে পারে। এই ধরনের প্রবলেম নিয়েও অনেক সময় এভিএন এর পেশেন্ট আমাদের কাছে আসে। ধন্যবাদ স্যার। আর স্যার, এই এভিএনে আক্রান্ত হলো স্যার, পরীক্ষা তারা ইনভেস্টিগেশন কি কি করবে, বা আগে থেকে কেউ যদি কোনো ইনভেস্টিগেশন করাতে চায় ঘরে বসে থেকে, তারপরে ডাক্তারের কাছে যায় পরীক্ষার রিপোর্ট একবারে নিয়ে, তখন এমন কোনো কিছু কি আছে যে এই পরীক্ষাগুলো বাধ্যতামূলক করতে হবে? আচ্ছা, এভিএন এর পেশেন্ট যখন আসে আমরা প্রথমে আসলে এভিএন চিন্তা করে ট্রিটমেন্ট শুরু করতে পারি না। আমরা প্রথমে দেখি যে ব্যথার কারণটা কি, হিপ জয়েন্টে যে ব্যথা হচ্ছে। সেক্ষেত্রে আমরা কিছু রক্ত পরীক্ষা করি এবং এক্স রে করি। এক্স রেতে অনেক সময় আর্লি এভিএন ধরা পড়ে না। যদি দেখা যাচ্ছে যে রক্তে কোনো অসুবিধা নাই, কিন্তু এক্স রেতেও কোনো পরিবর্তন নাই, আর্লি এভিএন এক্স রেতে কোনো পরিবর্তন অনেক সময় পাওয়া যায় না, তখন আমরা গোল্ড স্ট্যান্ডার্ড যে ইনভেস্টিগেশন আছে এমআরআই করি। এছাড়া অনেক সময় বোন স্ক্যান করা হয়, কিংবা আল্ট্রাসোনোগ্রাম করেও অনেকভাবে হিপের অসুখকে আমরা নির্ণয় করে থাকি। আর স্যার, এভিএন এ আক্রান্ত হলে পরীক্ষা যখন ধরা পড়বে, এটা ঝুঁকি আসলে কি কি?
আহ কত কত দূর পর্যন্ত ঝুঁকিটা যেতে পারে? চিকিৎসা এভিএন না এ নিলে যদি সে স্যার বলেন স্যার। আসলে এভিএন এ রোগীদের ব্যথা হলো মেইন কমপ্লেইন। তার সে যদি ব্যথা না থাকে এবং তার যদি দৈনন্দিন কাজে কোনো অসুবিধা না হয় এবং তার যদি দেখা যাচ্ছে যে স্বাভাবিক যেসব কাজ করতে চায় সেগুলিতে ব্যথার ওষুধের উপর ডিপেন্ডেন্সি ছাড়াই সে যদি ব্যায়াম করে তারপরে কিছু নিয়ম মেনে চলতে পারে তাহলে দীর্ঘদিন এভিএন নিয়ে চলা কোনো অসুবিধা নাই, কারণ এটা অন্য কোনো অসুখে টার্ন নেওয়ার কোনো স্কোপ নাই। কিন্তু এভিএন এর পেশেন্টদের যদি দেখা যাচ্ছে যে এই এভিএন এর কারণে পেশেন্টকে সবসময় ব্যথার ওষুধ খেতে হচ্ছে বা তার দৈনন্দিন কাজ এবং জীবনযাত্রা অনেক ব্যাহত হচ্ছে, ব্যথার ওষুধ ছাড়া চলতে পারতেছে না, তখন আমরা চিন্তা করি যে আমরা অপারেশনের একটা অপশন আছে। বাট অপারেশনের প্রবলেম হলো যে এভিএন গুলি যেই বয়সে হয় অনেকের, যেমন আমরা 18, 19, 20 এই বছর বয়সের মানুষজনকে এভিএন আক্রান্ত দেখেছি। বিশেষ করে আমরা দেখেছি যে গত কয়েক আফটার কোভিড এর পরেও আমরা অনেকে দেখেছি যে কম বয়সে এভিএন হয়েছে, কিংবা কিছু কিছু আহ, কম বয়সের রোগী আছে যারা বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে, যেমন স্টেরয়েড কিংবা রুচি বাড়ানোর জন্য কিছু ওষুধ আছে বাজারে পাওয়া যায়, আসলে এগুলির মধ্যে স্টেরয়েড থাকে। সেখান থেকে যখন এভিএন হয় তখন আমরা চিন্তা করি যে হিপ প্রিজার্ভেশন করে উইদাউট ব্যথার ওষুধ ছাড়া তাকে দীর্ঘদিন অপারেশনটা ডিলে করা বা অ্যাভয়েড করার কি ব্যবস্থা আছে। কারণ এভিএন এর যে মেইন চিকিৎসা সবাই বলে যেটা হলো হিপ রিপ্লেসমেন্ট করতে হবে, কিন্তু এই হিপ রিপ্লেসমেন্টের একটা লঞ্জিভিটি আছে। সাপোজ 15 বছর যদি একটা হিপ রিপ্লেসমেন্টের লঞ্জিভিটি থাকে, তাহলে যার বয়স 20 বা 25 বা 30, তাহলে সেই রোগীকে জীবনে আরো 2-3 বার এই অপারেশন করতে হবে। যদি এটা সে হিপ রিপ্লেস করার পরে এটা লুজেনিং হয়ে যায় বা অন্য কোনো কারণে প্রবলেম হয়, সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে হিপ প্রিজার্ভেশনের মাধ্যমে কনজারভেটিভ বা ছোট হিপ রিপ্লেস না করে কিভাবে দীর্ঘদিন রোগীকে ভালো রাখা যায় এবং অপারেশনটা ডিলে করা যায়, কোনো কোনো ক্ষেত্রে অপারেশন অ্যাভয়েড করা যায়। এই চিন্তা থেকে আমাদের চিকিৎসা পদ্ধতি আমরা গত 1 দশকে নতুন চিন্তা ভাবনা হিপ নিয়ে ওয়ার্ল্ড ওয়াইড শুরু হয়েছে। এই যাত্রায় আমরা আমাদের শিওরসেল মেডিকেল আমরা কিছু নতুন কনসেপ্ট নিয়ে এসেছি, যেগুলি হলো আমরা অপারেশনে হিপ রিপ্লেসের বাইরে কনজারভেটিভলি আমরা বিভিন্ন ইনজেকশনের মাধ্যমে বা স্টেম সেলের মাধ্যমে আমরা এই রোগীদেরকে ব্যথামুক্ত করে এবং তার স্বাভাবিক জীবনটাকে সহজ করার ব্যবস্থা করেছি। জি স্যার, ধন্যবাদ স্যার, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য দিলেন। এবং স্যার, যেহেতু আপনি 1 দশকের উপরে এই বিষয়ে গবেষণা করে যাচ্ছেন এবং রিজেনারেটিভ মেডিসিন বা স্টেম সেল থেরাপি সম্পর্কে অনেকেরই ধারণা নাই, এই জন্য অনেকে হচ্ছে গিয়ে সার্জিক্যাল ইন্টারভেনশনের সিদ্ধান্ত নিয়ে ফেলে। আরেকটা স্যার, একটা সাধারণ প্রশ্ন জনগণের মাঝে এসে যায়, যাদের কোমরের সমস্যা বা এই যে হিপের যে কোনো ধরনের সমস্যায় যে ওজন কমাতে হবে, তারা নিজেরাই ধারণা করে নেয় ওজন কমালে মনে হয় আমার সমস্যাটা সমাধান হয়ে যাবে। এই জন্য ওজন কমানোর বিভিন্ন ধরনের পদ্ধতি, টোটকা পদ্ধতি হোক এবং বিভিন্ন ধরনের মেডিসিন বা এখন অনেক ভেষজ ওষুধও পাওয়া যায়, সেগুলো খাওয়া শুরু করে দেয় ওজন কমানোর জন্য। এটার কোনো সাইড এফেক্ট আছে কিনা, ইভেন কোনো ডিটোরিয়েট করতে পারে কিনা এসব মেডিসিন বা এসব খাদ্য খেলে? আসলে আমাদের কাছে আমাদের যে অবজারভেশন যে এভিয়ান হয় হলো যাদের ওজন কম তাদের বেশি, কারণ ওজন বাড়ানোর জন্য তারা বিভিন্ন ধরনের ওষুধ খায়, যেমন স্টেরয়েড ইউজ করে মোটা তাজা হওয়ার জন্য। সেই ক্ষেত্রে এইটার পার্শ্ব প্রতিক্রিয়ায় এভিয়ান হয়। কিন্তু যাদের ওজন বেশি তাদের যদি এভিয়ান হয়ে থাকে, সেক্ষেত্রে ওজন কমালে তার এভিয়ান এর আসলে অনেক ভাগ আছে, স্টেজ 1, 2, 3, 4। এই ক্ষেত্রে দেখা যায় যারা ওজন কমাবে বিভিন্ন ধরনের ব্যায়াম করে তাদের এভিএন এর যে পেইন এবং এভিএন এর কারণে হিপের যে সেকেন্ডারি চেঞ্জ গুলি, অস্টিওআর্থ্রাইটিস বা অপারেশন করাটাকে ডিলে করা যেতে পারে। আর ওজন কমানোর জন্য আসলে যে ওষুধগুলি কমনলি আমরা নিউট্রিশনাল অ্যাডভাইস কিংবা বাজারে এখন নতুন নতুন অনেকগুলি ওষুধ আসছে GLP-1, এগুলি ব্যবহার করলে আসলে কোনো ক্ষতি নাই। এগুলি সবচেয়ে আধুনিক চিকিৎসা পদ্ধতির পার্ট ওজন কমানোর জন্য। কিন্তু ওজন কমানোর জন্য
অন্যান্য যেসব ব্যবস্থা আছে তার মধ্যে যদি বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা ছাড়া কোনো ধরনের অবৈজ্ঞানিক পদ্ধতি থাকে, সেক্ষেত্রে হয়তো এভিএন এর ক্ষতি হতে পারে। আচ্ছা, আমরা তাহলে একটা গুরুত্বপূর্ণ কথা জানলাম যে ওজন বেশি থাকলে যে কোমরের এই ব্যথার সমস্যা হবে তা না, ওজন কম যাদের তাদেরই সাধারণত এই রোগটি হয়। আম, এটা হয়তো অনেকেরই জানা নেই। স্যার, আপনি যদি রিজেনারেটিভ মেডিসিন বা স্টেম সেলের বিস্তারিত একটা গাইডলাইন দিতেন যে আসলে এই পদ্ধতিটা কিভাবে করে প্রয়োগ করা হয় বা এই চিকিৎসা পদ্ধতিটা কিরকম বা কতদিন লাগতে পারে বা এটার খরচ সম্পর্কে একটা ধারণা যদি রোগী পেত। আসলে আমরা নর্মালি এভিএন কে আমরা 4টা ভাগ করি। একটা স্টেজ 1, 2, 3, 4। আমাদের কনসেপ্টটা হলো যে আমরা ওয়ার্ল্ড ওয়াইড স্ট্যান্ডার্ড হলো যে যদি অপারেশন করতেই হয় 45 এজটা ক্রস করে অপারেশন করা উচিত, কারণ টোটাল হিপ রিপ্লেসমেন্টের লংজিভিটি 15 বছর 20 বছর হাইয়েস্টলি, যেন এক অপারেশনে এই রোগীটা তার বাকি জীবনটা চলে যেতে পারে। কিন্তু যাদের বয়স 45-এর নিচে আমরা চিন্তা করে যেসব অবজারভেশন হলো যে অপারেশনটা যেভাবে ডিলে করা যায় এবং সেটা ব্যথার ওষুধকে কিডনি লিভার নষ্ট না করে বা এমন কোনো মানে ভাবে না চলে যে তার দৈনন্দিন জীবনের কাজে প্রবলেম হচ্ছে, সেরকম অবস্থার বাইরে আমরা স্টেজের উপর ডিপেন্ড করে, যেমন স্টেজ 1, 2, 3 থাকলে আমরা হিপ প্রিজার্ভেশনের জন্য আমরা কোর ডিকম্প্রেশন করে আমরা স্টেম সেল ডিপ কম্প্রেশনের মাধ্যমে আমরা হিপের মধ্যে দিয়ে আসি। এই স্টেম সেলটা আমরা ফ্যাট থেকে কালেক্ট করতে পারি, বোন ম্যারো থেকে কালেক্ট করতে পারি। আর এর বাইরে আমরা এর আগে আমাদের যে টেক্সট বুক আছে সেখানে কোর ডিকম্প্রেশন একটা ট্রিটমেন্ট গতানুগতিক চিকিৎসার মধ্যে আছে, কিন্তু সেই কোর ডিকম্প্রেশনের মধ্যে আমরা নর্মালি বোন গ্রাফ দিতাম বা আমরা ফিবুলার গ্রাফ বা ভাস্কুলার ফিবুলার গ্রাফ দিতাম, বাট এটা দেখে গেছে যে দীর্ঘদিন কাপড় দেয় না বা রিজেনারেশনের কোনো স্কোপ নাই। এক্ষেত্রে এখনকার কনসেপ্ট হলো যে হিপ প্রিজার্ভেশন উইথ কোর ডিকম্প্রেশন অ্যান্ড স্টেম সেল। স্টেম সেল যেহেতু এভিয়ান হলো আসলে কোনো হাড্ডিতে রক্ত চলাচল বন্ধ হয়ে যায় বা নষ্ট হওয়ার কারণে হাড্ডিটা নষ্ট হয়ে যাওয়ার জন্য, সেই ক্ষেত্রে যদি আমরা কোর ডিকম্প্রেশন করে স্টেম সেল দিতে পারি, সেক্ষেত্রে স্টেম সেল আপনার রক্তনালী তৈরি করবে, ওখানে ডেড সেলের সংখ্যা কমায় ফেলবে হাড্ডিতে এবং নতুন হাড্ডিতে যে সেল আছে সেল রিজেনারেশনে হেল্প করবে। কোর ডিকম্প্রেশনে নর্মালি এভিয়ানে হাড্ডির ভিতরে একটা চাপ থাকে, ম্যারো ইডিমা থাকে, সেটা কমে যায়, সারাউন্ডিং টিস্যু থেকে সার্কুলেশন বাড়ে এবং হিপ কলাপসটা প্রিভেন্ট করা যায়। আমাদের মেইন টার্গেট হলো আমরা স্টেজটাকে প্রিভেন্ট করার জন্য, যদি স্টেজ 2 থাকে তাকে স্টেজ 2 বা 3 এর মধ্যে যতদিন রাখা যায় ততদিন পেশেন্টের পেইন বা অন্যান্য জিনিস অসুবিধা হবে না। স্টেজ 4 চলে গেলে তখন যদি আপনার হেডটা কলাপস করে যায় তখনই তার পেইন শুরু হবে এবং সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করবে। সেই ক্ষেত্রে আমাদের স্টেম সেলে আমরা কোর ডিকম্প্রেশন এবং স্টেম সেল ব্যবহার করি। এটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের নিউ কনসেপ্ট। এটা আসলে অপারেশন, ছোট্ট একটা অপারেশন, কিন্তু হিপটা রেখে আমরা রোগীকে তার স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে নিয়ে যেতে পারবো। আচ্ছা, শুধু দর্শক, আমরা হিপ জয়েন্ট ইভেন্ট সম্পর্কে আমরা মোটামুটি একটা সাধারণ ভাবে বিস্তারিত তথ্য পেলাম, যেটা জানা অনেকেরই ছিল না। আমরা এর মাঝে ছোট্ট একটা বিরতিতে যাই, আর সাথেই থাকবেন আমাদের। কিছুক্ষণ পরে আরো গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। শিওরসেল মেডিকেল 10 বছর ধরে স্বাস্থ্যসেবায় আপনার নির্ভরযোগ্য ঠিকানা। জয়েন্ট পেইনের সার্জারির বিকল্প যুগান্তকারী চিকিৎসা পদ্ধতি স্টেম সেল ও পিআরপি। হাঁটু ব্যথা যেমন অস্টিওআর্থ্রাইটিস, লিগামেন্ট বা মেনিসকাস ইনজুরির কার্যকর সমাধান। হিপ জয়েন্টের এভিএন বা অ্যাভাস্কুলার নেক্রোসিস। কাঁধের ব্যথা যেমন ফ্রোজেন শোল্ডার বা রোটেটর কাফ ইনজুরি। কনুয়ের ব্যথা যেমন টেনিস এলবো ও গলফার্স এলবো। গোড়ালি, ঘাড় এবং স্পোর্টস ইনজুরিতে সার্জারির বিকল্প সমাধান স্টেম সেল ও পিআরপি। 10 বছরে সফলভাবে 25,000-এরও বেশি চিকিৎসা সম্পূর্ণ করেছেন ডক্টর AKM মহিউদ্দিন। আমাদের ডার্মাটোলজি বিভাগে রয়েছে ত্বক, চুল, অ্যান্টি এজিং এবং যৌন সমস্যার উন্নত চিকিৎসা। সর্বাধুনিক প্রযুক্তির পাশাপাশি আছেন অভিজ্ঞ চিকিৎসক ডক্টর মোহাম্মদ মুনতাসির ইসলাম। বিস্তারিত জানতে যোগাযোগ করুন শিওরসেল মেডিকেল,
প্লট 2, রোড 21, গুলশান 1, ঢাকা। না, আবার বিরতির পরে ফেরত এসেছি। আমরা যে টপিকে ছিলাম সেটা আবার ফেরত আসি। স্যার বলছিলেন স্টেম সেল থেরাপি নিয়ে বিভিন্ন স্টেজের। স্যার, স্টেম সেলটা আসলে কালেকশন করা হয় কিভাবে করে, এবং স্টেম সেল যে রোগী চিকিৎসা নিচ্ছে তার কাছ থেকে স্টেম সেলটা নেওয়া হয় কিনা, বা এই ধরনের একটা তথ্য যদি আপনি আমাদেরকে দিতাম। স্টেম সেল হলো যে আমাদের শরীরের মধ্যে কিছু সেল আছে যেগুলি সুপ্ত থাকে শরীরের ভিতরে, সেগুলিকে ব্যবহার করে আমরা রিজেনারেশনে ব্যবহার করে থাকি। তো নর্মালি আমরা স্টেম সেল গুলি কালেক্ট করতে পারি অ্যালোজেনিক বা অটোলোগাস। অটোলোগাস মানে শরীরে রোগী নিজের শরীর থেকে নিজের জন্য এই সেল তৈরি করা হয়। এটা যেমন ফ্যাট থেকে করা যেতে পারে, বোন ম্যারো থেকে করা যেতে পারে, বা পেরিফেরাল ব্লাড থেকে করা যেতে পারে। এছাড়া অ্যালোজেনিক এর মধ্যে আমরা কড ব্লাড টিস্যু থেকে নেওয়া যেতে পারে। আর এই হলো স্টেম সেলের সোর্স। এছাড়া আমরা অনেক সময় এভিএন এর পেশেন্টকে আমরা সেকেন্ডারি অস্টিওআর্থ্রাইটিস ডেভেলপ করেছে স্টেম সেল ছাড়াও পিআরপি বা স্টেম সেল ইন্টার আর্টিকুলার দিয়েও আমরা চিকিৎসা করতে পারবো। আচ্ছা আচ্ছা, স্টেম সেল যে কালেকশন করা হচ্ছে, স্টেম সেল কালেকশন করে সেদিনই কি স্টেম সেল থেরাপিটা শুরু করে দেয়, নাকি এটা প্রিজার্ভেশনের কোনো ব্যাপার আছে? আচ্ছা, স্টেম সেল যদি অটোলোগাস হয় এবং কালচারাল সেল না হয়, সেম ডেতে করা যায় এবং এটাই হলো সবচেয়ে সেফ। আর যদি আপনি নিজের শরীর ছাড়া অন্য জায়গা থেকেও স্টেম সেল কালেক্ট করা যাবে, বাট সেটা কালচার করতে হয় এবং সেটা প্রিজার্ভেশনে রাখতে হয়। কিন্তু আমরা সেম ডে প্রসিডিউরে যেদিন পেশেন্টের স্টেম সেল কালেক্ট করি ওদিনই আমরা তার ডিজিজের জন্য ওটা ইউজ করে ফেলি সেম ডেতে, বাট আমরা প্রিজার্ভেশনও করতে পারি এটা। আচ্ছা স্যার, আরেকটা প্রশ্ন সাধারণভাবে চলে আসে, সেটা হচ্ছে এটা কি একবারেই চিকিৎসা পদ্ধতিতে শেষ হয়ে যাচ্ছে, নাকি স্টেম সেল একটা দীর্ঘমেয়াদী পদ্ধতি যে কিছুদিন পর পর এই থেরাপিটা নিতে হয়? প্রথম কথা হলো, আমরা যদি এভিএন এর জন্য কোর ডিকম্প্রেশন আর স্টেম সেল করি তাহলে এটা সিঙ্গেল একদিনের চিকিৎসা পদ্ধতি। এটা চিকিৎসাতে রোগীকে একদিন চিকিৎসার পরের দিন বাসায় চলে যেতে পারবে পেশেন্ট, এবং পরে এক সপ্তাহের পর থেকে সে স্বাভাবিক হাঁটাচলা করতে পারবে। আর যদি কোর ডিকম্প্রেশন না করে কোনো অন্য ভাবে যেমন ইন্টার আর্টিকুলার স্টেম সেল দিই, তাহলে এটা আমরা নর্মালি 2 বা 3টা ডোজে ভাগ করে দিই। এটা আমরা একটা গ্যাপ করে 1.5 থেকে 2 মাস পর পর গ্যাপ করে ইন্টার আর্টিকুলার দিই। সেক্ষেত্রে রুগীকে কোনো হসপিটালে থাকতে হয় না, রুগীকে আমাদের ইঞ্জেকশন দেওয়ার পরে সঙ্গে সঙ্গে সে বাসায় চলে যেতে পারে। আচ্ছা, রোগী এই চিকিৎসাটা যখন নেয় সে নিজে তখনই হাঁটা শুরু করে দিতে পারবে, নাকি তখন একটা যদি একটা সময় প্রথম হলো যে আমরা যখন হিপ রিপ্লেসমেন্টের পরে একটা দীর্ঘ সময় রোগীকে রিহ্যাবিলিটেশন লাগে, রোগীকে ওয়েট বেয়ার দেওয়া, হাঁটা চলা, এগুলিকে আমরা রেস্ট্রিকশন দেই। বাট কোর ডিকম্প্রেশন একটা ছোট্ট প্রসিডিউর, যাতে রোগীর একটা স্টিচ থাকে, একটা খুব চিকন নিডেল দিয়ে আমরা কোর ডিকম্প্রেশন করে দিই। ইচ্ছে করলে রোগী পরের দিন থেকে হাঁটা চলা করতে পারবে। বাট আমরা নিজেদের একটু সেফটির জন্য রোগীকে 5 থেকে 7 দিন যে পায়ে অপারেশন করা হয় ওই পাশে বর্ণা দিয়ে অপোজিট পা দিয়ে লাঠিতে ভর করে অপোজিট পায়ে ভর করে পরের দিন থেকে সে হাঁটাচলা করতে পারবে এবং স্বাভাবিক কাজে চলে যেতে পারবে। আচ্ছা, তাহলে খুবই অত্যাধুনিক একটি চিকিৎসা পদ্ধতি, যেটা অনেকেরই হয়তো জানা ছিল না। স্যার, এই চিকিৎসা পদ্ধতিটা কি খুব বেশি ব্যয়বহুল? আসলে এই চিকিৎসা পদ্ধতি আমরা যদি চিন্তা করি যে ওয়ার্ল্ড কন্টেস্টে আমাদের দেশে এটা অত ব্যয়বহুল না। বাট হিপ রিপ্লেসমেন্টের বিভিন্ন ধরনের ইমপ্ল্যান্ট আছে বা অপারেশন খরচ আছে, কিন্তু আমাদের মেইন যে কনসেপ্ট সেটা হলো যে আমরা ডিলে টু সার্জারি, যাদের বয়স কম, টাকা দিয়ে বা অন্য কোনো দিয়ে এই হিপ প্রিজার্ভেশন করা যাচ্ছে না। হিপ রিপ্লেসমেন্টের খরচ যেরকম, সেক্ষেত্রে হিপ রিপ্লেসমেন্ট করলে যে পরিমাণ খরচ হয় তার চেয়ে কম টাকাতেই এই পদ্ধতিতে চিকিৎসা করা যাবে। বাট অপশনটা হলো যে আমরা হিপ রিপ্লেসমেন্ট না করে দীর্ঘদিন ভালো থাকা কিংবা অপারেশন ডিলে করা, কোনো ক্ষেত্রে অপারেশন অ্যাভয়েড করা যেতে পারে। আচ্ছা আচ্ছা। আর স্যার, স্টেম সেল থেরাপি বা রিজেনারেটিভ মেডিসিন যারা নেয় তাদেরকে এরপরে ফিজিওথেরাপি লাগবে বা ফিজিওথেরাপি দিতে হয়, বাধ্যবাধকতা আছে এই ব্যাপারে কোনো? আমরা আসলে যখন হিপ
পেশেন্টদের এভিয়ান থাকে, এই ধরনের কোনো জয়েন্টে যখন কোনো ধরনের ডিজিজ থাকে, তাদের সারাউন্ডিং মাসেল গুলি উইক হয়ে যায়, হ্যাঁ? ব্যবহার কম হয়। তারপরে আমরা নর্মালি আফটার ট্রিটমেন্টের পরে আমরা রুগীদের একটা ব্যায়াম দেখায় দেই, ফিজিওথেরাপি, কিংবা কিছু কিছু ক্ষেত্রে আমরা পেশেন্টরা নিজেরাই যেমন সুইমিং করা, সাইক্লিং করা, এগুলি হলো গুড অপশন ফর হিপের যে কোনো ডিজিজের জন্য। রুগী যদি নিয়মিত কিছুদিন সাইক্লিং করে, সুইমিং করে এবং দেখানো ব্যায়াম করে, সেক্ষেত্রে ফিজিওথেরাপি ছাড়াই পেশেন্ট স্বাভাবিক জীবনে চলে যেতে পারবে। আচ্ছা, তাহলে আমরা যেটা জানতে পারলাম যে হিপ জয়েন্ট এভিএন এ সবচেয়ে সহজ পদ্ধতিটাই হচ্ছে গিয়ে এই স্টেম সেল থেরাপি। এবং স্যার, আপনি যেহেতু দীর্ঘ এক যুগের উপরে এটার সাথে জড়িত আছেন এবং এই ব্যাপারে গবেষণাও করছেন, স্যার আপনার এই চিকিৎসা যতজন নিয়েছে পর্যন্ত বাংলাদেশি রোগীরা, তার মধ্যে কোনো কেস আছে এরকম যে যেটা ব্যর্থ হয়েছে, বা এরকম কোনো সফলতার কোনো গল্প আছে যেটা উদাহরণ হিসেবে সবাইকে তুলে ধরা যাবে? আসলে এটা হলো যে নিউ কনসেপ্ট ওয়ার্ল্ড ওয়াইড। আমি যখন শুরু করেছিলাম 2015-তে, তখন যখন রোগীদেরকে বলতাম, অনেকে এটা মনে করতে যে আবার তো শুনি নাই। আসলে আমাদের টেক্সট বুক আছে গতানুগতিক, সেই বইতে এখনো এইসব জিনিসগুলি আসে নাই। কিন্তু গত 10 বছর ধরে পৃথিবীর সব দেশে, ইভেন আমরা বলি যে মেয়ো ক্লিনিক, আমাদের সবচেয়ে বেস্ট হসপিটাল ইন দ্য ওয়ার্ল্ড, তারা এই স্টেম সেল এভিএন এর জন্য গত 1 দশক ধরে এই চিকিৎসা পদ্ধতি ট্রায়াল দিচ্ছে। এবং রিসেন্টলি আমি দেখেছি যে আমার কিছু কিছু পেশেন্ট আমার থেকে জানার পরে ইন্ডিয়াতে, চেন্নাই অ্যাপোলো বা অন্য দেশে গিয়েছে, তখন ওরা এটা অফার করেছে। কারণ এখন সিনারিওটা চেঞ্জ, রুগীরাই ডাক্তারদেরকে গাইড করে যে আমি হিপ প্রিজার্ভেশন করবো, আমি হিপ রিপ্লেস করবো না, আমাকে কিভাবে আর কোনো চিকিৎসা পদ্ধতি আছে কিনা। সেই হিসাবে গত 10 বছর আমি অনেক পেশেন্টকে ট্রিট করেছি। এবং আমি যাদের বয়স কম তাদেরকে সার্জারি ডিলে করে দেওয়া, 10-15 বছর করা, এরকম অনেক পেশেন্ট আছে। ইভেন আমাদের অনেক ডক্টরকেও আমি এই পদ্ধতিতে চিকিৎসা করে দিয়েছি, কারণ ডাক্তাররা নিজেরা খুঁজে বের করেছে তার হিপ রিপ্লেসমেন্ট বাইরে কি অপশন আছে বা ডিলে করার কি অপশন আছে। বিশেষ করে কোভিড এর সময় আমি গত আফটার কোভিড এর পরে আমরা কিছু পেশেন্ট পেয়েছিলাম যারা আসলে কোনো কারণ নাই, তাদের হিস্ট্রিটা টোটালি ডিফারেন্ট, কিন্তু তারা হঠাৎ করে হিপে পেইন হচ্ছে। তখন আমরা দেখলাম যে আসলে অনেকেই আছে যে ব্যাক পেইন মনে করে এমআরআই করে, কেউ কেউ অপারেশন করে বলছে ব্যাকে, কিন্তু ব্যথা যাচ্ছে না, কিংবা কারা অনেকদিন ফিজিওথেরাপি নিচ্ছে। পরে আমরা ডায়াগনোসিস করতে পারলাম যে এটা এভিএন। কিন্তু আমাদের যে গতানুগতিক এভিএন এর যে কারণগুলি, সেগুলি আমরা এক্সক্লুড করেছি, যে কোনো স্টেরয়েড খায় নাই, কিংবা কখনো আদার্স কোনো কোমরবিডিটি নাই, বা আদার্স যেসব কারণে, আঘাতের কারণে, এই ধরনের কোনো হিস্ট্রি নাই। পরে আমরা দেখলাম যে এভিএন এর ওয়ান অফ দ্য কজ কোভিড। কোভিড এর পেশেন্ট যদি স্টেরয়েড নেয়ও এবং না নেয়, সব ধরনের পেশেন্টকে দেখা গেছে যে অনেক কোভিড এর পেশেন্ট আমাদের পার্শ্ববর্তী দেশে, আমাদের দেশে তো আসলে সার্ভে হয় না, আমার এই নিজের অভিজ্ঞতা থেকে আমার ধারণা বাংলাদেশে 1 লাখের মতো কোভিড ইনডিউস এভিএন আছে। আমি তার মধ্যে 30-40 জনকে পেয়েছি। আর ইন্ডিয়াতে একটা ডাটা আছে, প্রায় তাদের যে এভিএন এর পার্সেন্টেজ, তার বাইরে তারা প্রায় 7.5 লাখের মতো মনে করতেছে তাদের নতুন এভিএন এর পেশেন্ট তৈরি হয়েছে আফটার কোভিড। এই ক্ষেত্রে এই করোনার কারণে যে এভিএন গুলি হয়েছে, সেটাও আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে যে এটার এভিএন আর্লি এজে হতে পারে। এবং যারা আমাদের প্রফেশনালি ডাক্তাররা অনেকেই কোভিডে আক্রান্ত হয়েছে, বা দেখা গেছে যে বিভিন্ন ইনস্টিটিউটে কাজ করেছে, সিমটম ছিল না, কিন্তু এটা কোভিড একটা কজ এভিএন হওয়ার। সেক্ষেত্রে আমি অনেকজনকেও, মানে আমরা যেহেতু একটা নতুন পদ্ধতি, আমরা বেশ কিছু ডাক্তারকেও এই পদ্ধতি চিকিৎসা দিয়েছি। আচ্ছা, আমরা অনেক কিছু জানলাম আসলে। পেশা ভিত্তিক এই রোগগুলার কোনো সম্পর্ক আছে কিনা, যেমন একটা সেডেন্টারি লাইফস্টাইলে যারা থাকে, একটা দীর্ঘ সময় বসে কাজ করতে হয় একই চেয়ারে বসে, তাদের সাধারণত হিপ জয়েন্টের সমস্যাটা ম্যাক্সিমাম 80% এর উপরেই হিপ জয়েন্টে ব্যথার অভিযোগ করে। তো এবং তারা এটা ফিজিওথেরাপি, নিজে থেকেই ফিজিওথেরাপি নিয়ে। স্যার, এই সেডেন্টারি লাইফস্টাইলে যারা থাকে, যে দীর্ঘ সময় বসে আছে, তাদের এই কোভিড এর এই রোগীগুলোর মতো করে যেটা বললেন, এটা দীর্ঘ সময় বসে থাকা মানুষগুলাও এই রোগে আক্রান্ত হয়, এরকম কোনো গবেষণা বা এরকম কোনো ইয়ে আছে কিনা?
না না, এভিএন এর সাথে আসলে এই ধরনের কোনো লাইফস্টাইলের সম্পর্ক নাই। এভিএন টোটালি আমাদের হলো, যদি কারো প্রিডিসপোজিশন ফ্যাক্টর থাকে, নর্মালি কারো যদি ক্যান্সার থাকে, ক্যান্সারের কারণে কেমোথেরাপি রেডিওথেরাপি নেয়, এই ক্ষেত্রে এভিএন হতে পারে। কারো হলো যে বললাম কোভিড এর পোস্ট কোভিড এভিএন হতে পারে। এছাড়া মোস্টলি আমাদের যেটা আমরা দেখেছি যে যাদের কিছু ক্রনিক ডিজিজ আছে, অটোইমিউন ডিজিজ আছে, দীর্ঘদিন স্টেরয়েড নেন, তাদের একটা এভিএন, বা অনেক সময় অ্যাজমার পেশেন্টরা বিভিন্ন ধরনের স্টেরয়েড ইউজ করে, তাদের এভিএন হওয়ার স্কোপ বেশি। এছাড়া আমার কাছে অ্যালার্মিং যেটা হলো, আমি গত 2-3 বছর ধরে দেখতেছি যে কিছু একবারে ওজন কম, ট্যাংলা পাতলা কিছু আমাদের লোয়ার গ্রুপের ছেলে মেয়েরা যারা গার্মেন্টসে চাকরি করে, তারা আমাদের কাছে আসতেছে এভিএন নিয়ে। তো আমরা তাদেরকে যখন আমরা সার্ভে করলাম, দেখলাম যে তারা মেজরিটি একটা রুচি বাড়ানোর ওষুধ খায়। যেমন আমরা গরু মোটা তাজা করার জন্য স্টেরয়েড দিই, তাদের বিভিন্ন দোকান থেকে স্টেরয়েড খায়। কিংবা মানে আমি এটা কনফার্ম না যে হেলথ ফিট বলে একটা সিরাপ সবাই বলতেছে, আসলে এই ওষুধটা ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসে, বিভিন্ন দোকানে বিক্রি হয়, এবং মেজরিটি আমার মনে হয় 100 ছেলেমেয়েকে আমি পাইছি যারা এই সিরাপটা খাচ্ছে এবং তারা এভিএন নিয়ে প্রেজেন্ট করতেছে। এই ব্যাপারে আমরা চাবো যে এইটা নিয়ে, এই সিরাপটাতে আসলে যদিও বলে এটা হার্বাল, বাট এটাতে কোন একটা উপাদান আছে যেটা এভিএন করার একটা স্কোপ আছে। আমার এই অভিজ্ঞতাটা আমি শেয়ার করলাম। তাহলে দর্শকদের কাছে তাহলে আমাদের অনুরোধ থাকবে এই অনুষ্ঠানের মাধ্যমে যে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওজন কমানোর জন্য বা ওজন বাড়ানোর জন্য যে কোনো ধরনের ওষুধ কোনো চিকিৎসকের পরামর্শ ছাড়াই আসলে খাওয়াটা খুবই বিপজ্জনক পর্যায়ে চলে যেতে পারে, এবং হয়তো ঘরে বসে অনেক কঠিন রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে অনেকে এই তথ্যগুলো না জানার কারণে। আর আজকে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কথাটা ছিল সেটা হচ্ছে যে ওজন কম তাদের হচ্ছে গিয়ে এ রোগটা হয়। সুতরাং কোমর ব্যথা মানে বা হিপ জয়েন্টে পেইন, বা সেটা থেকে নি জয়েন্টে পেইন হতে পারে, হাঁটুর ব্যথা হতে পারে, সেটা ওজন কম তাদের তো এই বিষয়ে আমার মনে হয় বাংলাদেশে আপনার চেয়ে বেশি গবেষণা কেউ করেছে বা এই বিষয়ে এর চেয়ে বেশি তথ্য দিতে পারবে এরকম কেউ নেই। সুতরাং কোনো সমস্যায় কেউ যদি আক্রান্ত হয়, দর্শক এখানে যারা কানেক্টেড আছেন দেশে বা দেশের বাইরে থেকে, তারা যে কোনো ধরনের সমস্যায় আপনারা ডাক্তার AK মহিউদ্দিন স্যারের সাথে যোগাযোগ করতে পারেন এই বিষয়ে। আর ধন্যবাদ জানাচ্ছি শিওরসেল মেডিকেল বাংলাদেশ আয়োজিত সুস্বাস্থ্যের পথে অনুষ্ঠানে আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য। দেখা হবে আগামী অনুষ্ঠানে। ধন্যবাদ চ্যানেল আইকে। আসসালামু আলাইকুম। শিওরসেল মেডিকেল 10 বছর ধরে স্বাস্থ্যসেবায় আপনার নির্ভরযোগ্য ঠিকানা। জয়েন্ট পেইনের সার্জারির বিকল্প যুগান্তকারী চিকিৎসা পদ্ধতি স্টেম সেল ও PRP। হাঁটু ব্যথা যেমন অস্টিওআর্থ্রাইটিস, লিগামেন্ট বা মেনিসকাস ইনজুরির কার্যকর সমাধান। হিপ জয়েন্টের এভিএন বা অ্যাভাসকুলার নেক্রোসিস। কাঁধের ব্যথা যেমন ফ্রোজেন শোল্ডার বা রোটেটর কাফ ইনজুরি। কনুয়ের ব্যথা যেমন টেনিস এলবো ও গলফার্স এলবো। গোড়ালি, ঘাড় এবং স্পোর্টস ইনজুরিতে সার্জারির বিকল্প সমাধান স্টেম সেল ও PRP। 10 বছরে সফলভাবে 25,000-এরও বেশি চিকিৎসা সম্পূর্ণ করেছেন ডক্টর AKM মহিউদ্দিন। আমাদের ডার্মাটোলজি বিভাগে রয়েছে ত্বক, চুল, অ্যান্টি এজিং এবং যৌন সমস্যার উন্নত চিকিৎসা। সর্বাধুনিক প্রযুক্তির পাশাপাশি আছেন অভিজ্ঞ চিকিৎসক ডক্টর মোহাম্মদ মুনতাসির ইসলাম। বিস্তারিত জানতে যোগাযোগ করুন শিওরসেল মেডিকেল, প্লট 2, রোড 21, গুলশান 1, ঢাকা।